জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। রোববার সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিরাপত্তার কথা বলে গতকাল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরপরই ফুঁসে ওঠে দেশের ক্রিকেট। প্রতিবাদ জানান সাবেক ক্রিকেটার, ফুটবলার সহ সবাই। তারই প্রেক্ষিতে আগামী মাসে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে শঙ্কার কথা জানায় বাংলাদেশ। গতকাল রাতে জরুরি বৈঠক ডেকে আইসিসির কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয় ভারতে খেলতে না যাওয়ার। তারই প্রেক্ষিতে আজ দুপুরে ফের বৈঠকে বসে বিসিবি। সিদ্ধান্ত হয় ভারতে খেলতে যাবে না বাংলাদেশ দল। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে খেলোয়াড়দের নিরাপত্তা ছাড়াও ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়েও কঠিন পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার সকালেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আইনি ভিত্তি পর্যালোচনা করে আইপিএল সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 15 সদস্যের দলটির অধিনায়কত্ব করবেন লিটন দাস, আর সহ অধিনায়ক হিসেবে আছেন সাইফ হাসান। বিশ্বকাপ দলে লিটন, সাইফ ছাড়াও আছেন ব্যাটার তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। আছেন 3 স্পিনার শেখ মেহেদি, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেস অ্যাটাকে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজ, শরীফুল ও তানজিম, সাকিব ও শরীফুল। দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। সবশেষ টি-20 সিরিজের দলে না থাকলেও বিশ্বকাপের দলে ফিরেছেন তাসকিন আহমেদ। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকির আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। বিশ্বকাপের সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। জাতীয় নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক এবং কিশোরগঞ্জে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম 15 আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বৈধ হয়েছে। ফেনী 1 আসনে 3 জনের মনোনয়ন বাতিল হলেও ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ময়মনসিংহ 7 আসনে তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী সহ 6 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। দিনাজপুর 3 আসনে মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার স্থলে বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া নওগাঁ 1 আসনে 8 প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন বাতিল এবং 1 জনের মনোনয়ন স্থগিত করা হয়। নওগাঁ 2 আসনে 6 প্রার্থীর মধ্যে এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা 13 এবং 15 আসনে মোট 20টি মনোনয়নের মধ্যে 8টি বাতিল করা হয়েছে, আর 12টা বৈধতা পেয়েছে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ হলেও আগামীকাল 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানান তিনি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন কোনোভাবে সহিংসতায় না গড়ায়, সেই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন যেন সৃষ্টি না হয়,
সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি। দুপুরে গুলশান কার্যালয়ে বেগম জিয়ার জন্য দলের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। কার্যালয়ের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হক বলেন, মব সন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য সৃষ্টির বার্তা দিয়েছেন তিনি। সাইফুল হক বলেন, দু দলের আলোচনায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার কথা হয়েছে। তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায়, আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি, কোনো বিভাজন, কোনো বিভেদ, এটা করলে আমাদের যে সম্ভাবনা উত্তরণের জন্য সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি আমরা নষ্ট করেছি। ভবিষ্যতে এটা কিন্তু আরও নষ্ট হবে। আর যেভাবে মব সন্ত্রাসটা চলছে এবং যেভাবে মানুষের জানমালের দেখছি এক ধরনের নিরাপত্তাহীনতার কথাটা দেখছি, এর ব্যাপারে মানুষকে এক ধরনের শান্তির একটা আহ্বান ডাক দেওয়া যায় কিনা। রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আরও খবর জানাতে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন এনি। যে দুইজনকে আটকের কথা বলা হচ্ছে তাদের ব্যাপারে কি বলছে পুলিশ এবং তারেক রহমান কি অফিসে অবস্থান করছেন কিনা এই মুহূর্তে জানাবেন। সাজিদ, তারেক রহমান এখন গুলশানে যে দলীয় কার্যালয় আছে সেখানে আছে, তবে আমি এখন আছি বিএনপির যে নতুন নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে। এখানে 5টায় একটি নির্বাচন পরিচালনা কমিটির একটি বৈঠক রয়েছে এবং সেখানে এখন বৈঠকটি শুরু হবে এবং এই বৈঠকের পরে কিন্তু 6:30টায় এখানে ব্রিফ করা হবে। আর আপনি আরেকটি যে প্রশ্ন করেছেন যে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে গুলশান থানায় নেওয়া হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত আসলে গুলশান থানা থেকে সন্দেহভাজন যে দুজনকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো ধরনের তথ্য এখনো আমাদেরকে জানায়নি। তবে পুলিশ যারা যে দায়িত্বে আছেন তার সাথে কথা বলে আসলে এরপরে জানা যাবে আসলে তারা যাদের যে কারণে আটক হয়েছে তাদের কি কারণে আটক করা হয়েছে এবং তাদের যে পরিচয় সে বিষয়ে জানাতে পারবো। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যে এখন আমি যে জায়গাটিতে আছি এখানে কিন্তু নির্বাচনী যে বিএনপির যে নির্বাচন পরিচালনা করবে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সেটি নিয়ে কিন্তু একটি বৈঠক হচ্ছে এবং সেখানেই আসলে গণমাধ্যম কর্মীরা আছেন এবং পরবর্তীতে যে আটক যে দুজন রয়েছে সে বিষয়ে জানতে পারলে আপনাকে জানাবো। সাজিদ। দর্শক, সহকর্মী মেহেরিন এনি যুক্ত ছিলেন সরাসরি গুলশান থেকে। গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পরবর্তী শুনানি 8 জানুয়ারি। জিয়াউল আহসানকে গুমের মহাকাব্যিক ব্যক্তি হিসেবে ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গুমের জন্য একজনের বিচার হলে সেটা হবে জিয়াউল আহসানের। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হয়। জিয়াউল আহসানের গুমের ও খুনের বিষয়ে ট্রাইব্যুনালে বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে সব গুম খুনে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কোনো ষড়যন্ত্র গুমের বিচার থামাতে পারবে না বলেও জানায় প্রসিকিউশন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যকার কথোপকথন অডিও অস্বীকার করা হয়েছে। বিদেশি কোনো প্রতিষ্ঠান দিয়ে অডিও পরীক্ষা করার আবেদন জানান তাদের আইনজীবীরা। এনইআইআরে যৌক্তিক সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও জল কামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়। পরে সেনাবাহিনী আসলে শান্ত হয় পরিস্থিতি, কিন্তু এর কিছুক্ষণ পরই আবারও সড়কে নামেন ব্যবসায়ীরা। বেলা 11টায় কয়েকটি দাবি নিয়ে কারওয়ান বাজারের সড়কে অবস্থান নেন তারা। বন্ধ করে দেয়া হয় যান চলাচল। পরে বেলা 12টার দিকে লাঠিচার্জ ও জল কামান দিয়ে সড়ক থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ছত্রভঙ্গের পরও পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সেনা সদস্যদের উপস্থিতিতে শান্ত হয় পরিস্থিতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। কাল শুরু হচ্ছে আপিল।
এ নিয়ে আগারগাঁও আঞ্চলিক কার্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, যাচাই বাছাইয়ের শেষ দিন আজ, শেষ দিনের সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সাজিদ, জানিয়ে রাখতে চাই যে আগারগাঁওয়ে আঞ্চলিক যে অফিস রয়েছে নির্বাচন কমিশনের, সেখানে 13 এবং 15 আসন, অর্থাৎ ঢাকার 13 এবং 15 আসনের নির্বাচনী যে মনোনয়নপত্র দাখিলের যে কার্যক্রম সেটির মধ্যে যাচাই বাছাই করে 12 জনকে বৈধ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে 8 জনের মনোনয়নপত্র সেটি বাতিল করে দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে আজ যেহেতু শেষ দিন ছিল, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের এবং চূড়ান্ত ফলাফল দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আগামীকাল থেকে কিন্তু যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, যাদের মনোনয়নপত্র, তারা আপিল করতে পারবেন এবং আগামী 10 থেকে 18 তারিখ পর্যন্ত সেই আপিল কার্যক্রমগুলো চলবে এবং সেজন্য কিন্তু এখানে বুথ তৈরি করা হয়েছে। যেহেতু আগামীকাল সারা দেশের যারা এই বাতিল হয়েছে, যাদের মনোনয়নপত্র, তারা আসবেন আপিল করতে, সেই জন্য এখানে 10টি অঞ্চল ভাগ করে দিয়ে এখানে 10টি বুথ তৈরি করে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় একটি বুথ তৈরি করা হয়েছে এবং যে 10টি অঞ্চল রয়েছে, এই অঞ্চলগুলোতে বিভিন্ন জেলাকে সংযুক্ত করা হয়েছে, রংপুর অঞ্চল, রাজশাহী সহ প্রত্যেকটা অঞ্চলকে ভাগ করে সেই অঞ্চলগুলোর মধ্যেই জেলাগুলো সংযুক্ত করা হয়েছে এবং সেই সংযুক্তার মধ্যে আগামীকাল সকাল 10টা থেকে এখানে মূলত আপিল কার্যক্রম শুরু হবে, যেটি কয়েকদিন চলবে এবং তারপরে আবারও চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর যে তালিকা দেওয়া হবে, তারাই কিন্তু মূলত ভোটের মাঠে লড়বে। সাজিদ, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আগারগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ। গ্রেপ্তারের প্রায় 15 ঘন্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান। সকাল 10টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল গ্রেপ্তারের পর সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে নেয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। থানার মূল ফটকে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে সেনা মোতায়েন করা হয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।